যখন আমরা এর নিচের যে ক্ষেত্রফলটা বার করতাম, সেহেতু যেটা এটা বৃত্তর মতো দেখতে আছে, ওই জন্য এর যে ক্ষেত্রফলটা সেটা কত পাই আর স্কোয়ার লিখতাম, ঠিক আছে। কিন্তু এটারই যখন আমরা আয়তন বার করতাম তখন কি করতাম, তখন আমরা এই যে ভূমির ক্ষেত্রফলটা আছে তার সঙ্গে আমরা উচ্চতা গুণ করে দিতাম। তার মানে আমি একটা জিনিস এখান থেকে বুঝতে পারলাম যে ক্ষেত্রফলের সঙ্গে যদি উচ্চতা গুণ করা হয়, কি বললাম, ক্ষেত্রফলের সঙ্গে যদি উচ্চতা গুণ করা হয় তাহলে আমরা আয়তন পেয়ে যাই। মানে ক্ষেত্রফল গুণিত উচ্চতা সমান কত হয়, আয়তন হয়। তো এখানে বাবু কি দেওয়া আছে, এখানে আয়তন ক্ষেত্রফল দেওয়া আছে। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে আয়তন আমার দেওয়া আছে 440। এদিকে কি দেওয়া আছে, আয়তনটা কার সঙ্গে সমান হবে, ক্ষেত্রফলের সঙ্গে। ক্ষেত্রফল কত দেওয়া আছে, 88। আর উচ্চতা যদি আমরা এখানে এইচটা মনে করে নিই, এটাকে এদিকে নিয়ে ভাগ করে দিলেই তো আমরা উচ্চতা পেয়ে যাব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে টেস্ট পেপার দিয়েছে তার আমরা প্র্যাকটিস সেটটা আলোচনা করছি, টেস্ট পেপারগুলো আলোচনা করছি। তো প্রথম সেটটা আমরা আগের দিন আলোচনা করে ফেলেছিলাম, আজকে আমরা দ্বিতীয় সেটটা আলোচনা করব। কোন প্রশ্নগুলো আলোচনা করছি, যেগুলো 1 নম্বরের ছোট ছোট প্রশ্ন আছে সেইগুলো কিন্তু আলোচনা করছি। তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা মাধ্যমিকের জন্য প্রিপারেশন নিচ্ছে, মানে যারা এবছর মাধ্যমিক দেবে, তাদের কাছে কিন্তু এই ভিডিওটা দয়া করে শেয়ার করে দেবে। তাহলে এখানে কোনটা করব, পেজ নাম্বার 377 দ্বিতীয় সেটটা। প্রশ্নটা তোমাদের পড়ে শোনাচ্ছি কি বলছে, দেখো ধ্যানের সঙ্গে প্রশ্নটা পড়বে। এখানে বলছে যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে। তো প্রশ্নটা পড়ে নিয়ে এক নজরে কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে সময় দেওয়া আছে 10 বছর, আর কি দেওয়া আছে যে সুদ আসলের 2/5 অংশ। তার মানে টাইমটা 10 বছর, অ্যামাউন্ট মানে সুদ আসল হচ্ছে, আর এখানে এসআই, এইটা কথাটা আমরা বুঝতে পেরেছি। যে ডাইরেক্ট কিন্তু এদের মান আমাদের বলে দেয়নি, আমাকে এখানে অ্যামাউন্ট মানে সুদ আসলের মান ডাইরেক্ট বলে দেয়নি, আমাদের সুদেরও মান ডাইরেক্ট বলে দেয়নি। এদের মধ্যে একটা সম্পর্ক আমাদের বলে দিয়েছে। কি বলে দিয়েছে, এই যে সুদ আছে সেটা কত হবে, আসলের 2/5 অংশ হবে, এইটা বলে দিয়েছে। কোনটা বলে দেয়নি সেটা তো জানতে হবে। আমাকে বলে দেয়নি, পিটা বলে দেয়নি, আর রেটটা বলে দেয়নি, কিন্তু এই রেটটার মানটাই আমাকে এখানে বার করতে হবে, ঠিক আছে। এবার এখান থেকে যে দরকারের জিনিসগুলো সেইগুলো আমি বার করব। কী বার করব, এখান থেকে এই যে এসআই আছে তার নিচে যদি আমি অ্যামাউন্টকে নিয়ে আসি, তাহলে আমাদের এখানে যে সুদ আছে আর সুদ আসল আছে তার একটা অনুপাত আমরা পেয়ে গেলাম। এসআই বাই অ্যামাউন্ট, এখানে এটার অনুপাত একটা পেয়ে গেলাম। এরপর এখানে আমরা আরামসে মনে করতে পারি যে এসআইটা কত হবে, এসআইটা আমাদের 2x হবে। কারণ অনুপাত ধরে তো আমরা অঙ্ক করতে পারি, সঠিক উত্তর এসে যাবে, কিন্তু অনুপাত ধরে এখানে কিন্তু করাটা আমাদের ঠিক হবে না, সব ক্ষেত্রে কিন্তু হয় না। ওই জন্য অনুপাতটাকে আমরা একটা মান দিয়ে দিই, কত হচ্ছে এখানে, তার সঙ্গে একটা ধ্রুবক রাশি গুণ করে দিই, ঠিক আছে। x এখানে গুণ করে দিলাম, সেখানে অ্যামাউন্টটা কত হবে আমাদের 5x হবে, হয়ে গেল। তাহলে কি এখানে পাবো আমরা, এখানে অ্যামাউন্ট আছে, এসআই আছে, তার মানে আমরা আসল যেটা আছে সেটাও পেয়ে যাব। কত হবে, অ্যামাউন্ট থেকে এসআইটা আমরা বাদ দেবো, সুদটা বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের কত হয়ে যাবে, এটা 5x আর মাইনাস 2x, তাহলে এটা কত হয়ে যাচ্ছে আমাদের 3x হয়ে যাচ্ছে, এইটা হয়ে গেল। এরপর সূত্রতে আসো, যেটা তোমরা পড়ে থাকো, এসআই বরাবর পিআরটি আর নিচে 100, এটা তো আমরা পড়ে থাকি, পিআরটি 100। এইটা এখানে সুদটা দেখো 2x, পিটা কত, পিটা আমাদের কত 3x, আর তো বার করতে বলেছে, টিটা দেওয়া আছে 10, নিচে কত 100, এই শূন্যটার সঙ্গে এটা কেটে দেবে, এই এক্সের সঙ্গে এটা কেটে দেবে, তাহলে কি বেঁচে থাকলো, এখানে 2 বেঁচে থাকলো, এখানে 3r বেঁচে থাকলো, আর নিচে 10 আছে। তাহলে 3rটাকে যদি আমি এদিকে রাখি তাহলে এদিকে কত হবে, 10 দুগুণে 20 হবে, নিচে আছে উপরে গেলে গুণ হয়ে যাবে, 20 × 3r মানে 20 = 3r, মানে 3r তখন 20 লিখলাম আমি। এখানে কি করব, আর সমান 20/3 চলে আসবে বা 3 চলে আসবে। তো রেট আমাদের পেয়ে গেলাম আমরা। এরপর অপশানের মধ্যে চেক করো খুব ভালো করে যে কোন অপশানটা ঠিক হবে। এখানে কিন্তু পূর্ণ আকারে দেওয়া আছে। প্রথমটা দেখো 6 পূর্ণ 2/3, তাহলে 3 × 18 আর 2 20, তাহলে এখানে কত চলে আসো 20/3। তাহলে প্রথম যে অপশানটা সুন্দর করে এখানে একটা এ লিখবে, এরকম করে দিয়ে এখানে কত লিখবে 6 পূর্ণ 2/3,
এইটা তোমাদের কাজ। এগুলো ক্যালকুলেশন, এগুলো তাড়াতাড়ি করবে, শুধুমাত্র এখানে বুঝে রাখো আর প্র্যাকটিস করো। টেস্ট পেপার কী জন্য? প্র্যাকটিসের জন্য দেওয়া আছে। ঠিক আছে, দ্বিতীয় নম্বর প্রশ্নটা পড়ো, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। দ্বিতীয় নম্বরটা বলছে যে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস 35 ইজিক্যাল টু 0 দেওয়া আছে। এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস 35 ইজিক্যাল টু 0, মান দেওয়া আছে কত? বীজ দুটার 5 -5 আর একটা -7। ঠিক আছে, এখানে আমরা এটাকে সাধারণত আলফা বিটা আমরা মনে করে থাকি যখন আমরা অঙ্ক করতাম, যে একটা সমীকরণ দেওয়া আছে, তার বীজ দুটোও দেওয়া আছে, আমাকে তাদের মানগুলো বার করতে বলেছে। বীজগুলোর মধ্যে সম্পর্ক থাকে একটা, যে বীজগুলো যেটা যোগফল হয় সেটা কত হয়, যে বি এর যেটা সহগ আছে, মানে এক্সের যেটা সহগ আছে সেইটা হয়, আর এক্স স্কোয়ারের সহগ হয়। আর যখন গুণফলটা বার করি তখন সিটা আর এটার সহগের মানে ডিভাইড হয়। মানে কীরকম করো, আমরা জানি যে আলফা আর বিটা প্লাস আছে দুটো, তখন কত হয় আমাদের মাইনাস এক্সের সহগ মানে হচ্ছে এখানে বি, আর এখানে এক্স স্কোয়ারের সহগ মানে হচ্ছে কত? এ। আর যখন এটা গুণিত আকারে থাকে তখন কেমন হয়? তখন আমাদের হয় যে সি আছে সেটা, আর নিচে এক্স স্কোয়ারের সহগ মানে এ হচ্ছে, তাহলে এইটা। কিন্তু প্রশ্নে আলফা বিটা দেওয়া নেই, বীজ দুটো দেওয়া আছে, আসল বীজ দুটো, সেটা -5 আর -7। তাহলে আলফা বিটা এখানে হাঁটিয়ে দেবে, এর জায়গাতে বসিয়ে দেবে। কত আছে? -5 প্লাস -7। আলফা বিটা হাঁটাও, -5 গুণিত -7 হয়ে গেল। এখানে কি চলে আসছে? 12 চলে আসছে, -12। আর এখানে চলে আসছে আমাদের -b/a। মাইনাস মাইনাস কেটে যাবে, দিয়ে এখানে বেঁচে থাকবে কত? 12 ইজিক্যাল টু b/a। এইটা বেঁচে আছে। এখানে কি থাকবে? 35 হবে। কত হবে? 35। আর কত হবে? এখানেও 35, আর নিচে a। তার মানে এটা যদি উপরে চলে আসে 35/35 হয়ে যাবে, 35/35। তাহলে a সমান আমরা বলতে পারি কত? 1 যদি এখানে বসিয়ে দিই তাহলে b সমান চলে আসবে কত? 12 চলে আসবে। এরপর অপশানের মধ্যে ভালো করে তাকাবে যে কোন অপশানটা এখানে আছে। তাহলে এখানে দেখো সি অপশানটা এখানে ঠিক আছে। কি লিখবে? আরামসে এখানে লিখবে যে সি এ ইজিক্যাল টু 1, কমা দিয়ে বি ইজিক্যাল টু 12। এটা হয়ে গেল। এরপর 3 নাম্বার প্রশ্নটা দেখো কি বলছে। দেখলে পড়ে শোনাচ্ছি কি বলছে। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, কোণ ও এ বি 50 ডিগ্রি, আর কোণ এ সি বি মান বার করতে বলেছে আমাকে। যখন এই ধরনের প্রশ্ন থাকবে ছবি অন্ততই বানাতে হবে তোমাদের নিজেদের বোঝার জন্য। ঠিক আছে, তাহলে ছবিটা কীরকম হবে সেইটা দেখো আগে। পরিকেন্দ্র বলছে মানে একটা ত্রিভুজ হবে, বড় করে ত্রিভুজটা বানাচ্ছি আমি। একটা ত্রিভুজ হবে, আর ত্রিভুজটা একটা বৃত্তের ভেতরে থাকবে। এটা হচ্ছে কি? পরিকেন্দ্র। এই যে কেন্দ্রটা হচ্ছে সেটা হচ্ছে পরিকেন্দ্র। এটা হচ্ছে বৃত্ত, আর বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা। ঠিক আছে, তো এটাকে নাম দিচ্ছি আমি, এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো কি বলে দিয়েছে আমাদের এখানে? ও এ বি, কোণ ও এ বি 50 ডিগ্রি, মানে কোনটা বলে দিয়েছে? ও এ বি। তার মানে হচ্ছে ও যদি এখানে হয় তাহলে ও এ মানে হচ্ছে এইটা, ও বি মানে হচ্ছে এইটা। হয়ে গেল। তাহলে এই ত্রিভুজটার কথা এখানে আমাকে বলে দিয়েছে, যার এখানে এর মানটা দেওয়া আছে, এই মানটা আমাকে দেওয়া আছে কত? 50 ডিগ্রি দেওয়া আছে। যেহেতু এটা একটা বৃত্ত, আর বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, আর কেন্দ্র থেকে এখানে এই বিন্দুগুলো ছুঁয়ে ছুঁয়ে আছে, তো সেই জন্য এইটা এর কত হলো? ব্যাসার্ধ হচ্ছে, এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে ব্যাসার্ধ, আর এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এইটা যদি সমান হয় তাহলে এইটাও এখানে সমান হবে, যেহেতু দুটোই কি আছে? ব্যাসার্ধ বটে, ওই জন্য দুটো সমান হয়ে গেল। আর এইটা একটা ত্রিভুজ হয়ে গেল। তাহলে একটা ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এই কোণটার বিপরীত কোণ হচ্ছে এটা, আর এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এইটা। তাহলে এইটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এইটা হচ্ছে 50 ডিগ্রি। শুধুমাত্র এইটা আমাকে এখানে বার করতে হবে। তাহলে এইটা কত হবে? জানি এই যে পুরোটা ত্রিভুজ আছে সেই পুরোটার যে মান হচ্ছে কত? 180 ডিগ্রি।
আর দুটো কোণের মান হচ্ছে কত 100 ডিগ্রি। তাহলে কত বেরোলো এখানে 80 ডিগ্রি বেরোলো। তাহলে এই যে এখানে মানটা সেটা হচ্ছে 80 ডিগ্রি হচ্ছে। আরেকটা এখানে উপপাদ্য কাজে লাগবে, যে একই এইটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। পুরোটার জন্য কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রে তৈরি হয়েছে বৃত্তটার ওই জন্য এইটাকে বলা হয় বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ বলা হয়, পরিধিতে তৈরি হয়েছে ওই জন্য। আর এদের মধ্যে একটা সম্পর্ক আছে যে কেন্দ্রস্থ কোণ যেটা হয় সেটা এইটার দ্বিগুণ হয়, বৃত্তস্থ কোণের বা পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এটাকে উল্টো দিলে এটা দেওয়া আছে, এখানে এটা কত 80 আছে, তার মানে এটা কত হবে 40 হবে। সম্পর্কটা তো ওটাই বলে, এই যে মানটা সেটা এইটার ডবল, তাহলে ডবল আছে, তাহলে এইটা আমাকে দেওয়া আছে, এইটা আমরা বার করতে বলেছি। এখানে আমাদের কি বার করতে বলেছে এ সি বি, তাহলে হচ্ছে এ সি আর বি, এইটা বার করতে বলেছে 40 ডিগ্রি। কত নম্বর অপশানে আছে আমাদের সি নম্বর অপশানে আছে। তাহলে এখানে আরামসে সি লিখটাকে লিখবে, আর এখানে কত করবে 40 ডিগ্রি, এইটা হয়ে গেল। এরপর দেখো 4 নম্বরের প্রশ্নের দিকে তাকাও, যেটা তোমাদের স্ক্রিনে উঠে পড়েছে। কি বলছে, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান বলেছে। সুষম বড়ভুজ আছে, অন্তঃকোণের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান। তো এটার একটা সূত্র আছে, সেটা কি তোমরা জানো? সেটা সূত্রটা হচ্ছে এইরকম, বহুভুজের ক্ষেত্রে সূত্রটা বলেছে, যেহেতু ষড়ভুজটা একটা বহুভুজ, ওই জন্য প্রত্যেকটা ষড়ভুজের জন্য মানে বহুভুজের জন্য কিন্তু এই সূত্রটা আমাদের কাজে লাগে। সেটা কি হচ্ছে, সুষম বহুভুজ, বহুভুজ এর অন্তঃকোণের সমষ্টি, কোণের সমষ্টি মানে যোগফল, যেটা বলি আমরা কোণগুলোর যোগফল। যেমন একটা ষড়ভুজের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে কীটা আছে, এই যে কোণগুলো, এইগুলো কোণগুলো, এইগুলো কোণগুলো, এইগুলো কোণগুলো, এইটা যোগফলটা সেটা বলছে এইটা, সেটা বহুভুজের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে আমাদের ষড়ভুজ দেওয়া আছে। তো সূত্রটা তো প্রথমে লিখি আমরা, সূত্রটা কি বলছে, সমষ্টি কত হয় n-2 ইন্টু 180 ডিগ্রি হয়। ঠিক আছে, মানে এটা কোনটা হচ্ছে সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টি হচ্ছে। এখানে আমাদের কি বলে দিয়েছে, ষড়ভুজ বলে দিয়েছে। তাহলে 6টা কোণের সমষ্টি হচ্ছে এইটা। তাহলে এখানে কি বার করতে বলেছে প্রশ্নতে আমাদের, প্রতিটি অন্তঃকোণের, তাহলে 6টা কোণের এইটা হচ্ছে মান। তাহলে যদি একটার জন্য বার করতে বলি, তাহলে সেটা কি 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কি করবো, এটাকে 6 দিয়ে ভাগ করে দেবো এইটা। তাহলে এটা কি যে প্রতিটি তখন হয়ে যাবে, এখানে প্রতিটি অন্তঃকোণের সমষ্টি হয়ে যাবে। এটা টোটাল অন্তঃকোণের জন্য ছিল, যখন 6 দিয়ে ভাগ করে দিলাম তখন প্রতিটি অন্তঃকোণের জন্য হয়ে গেল। মান বসাও, যেহেতু এটা ষড়ভুজ আছে ওই জন্য n এর মান কত, বাহু সংখ্যা 6 হবে। তাহলে এটা কত 6 হয়ে গেল, -2 হয়ে গেল। এখানে 180 আর নিচে 60 নয় 6, তাহলে এখানে 6 একে 6 আর 3 6 18, এই শূন্যটা উঠে গেল এখানে। তার মানে এখানে দেখতে পাচ্ছি 6 2 মানে 4, আর এখানে গুণিত 30, তাহলে 3 4 কত হয়ে গেল 12, মান আছে 120। এটা আমাদের ডিগ্রিতে চলে এলো, কিন্তু আমাদের এখানে বৃত্তীয় মান বার করতে বলেছে। তো ডিগ্রি থেকে যখন আমরা বৃত্তীয় মানে যাই, তখন আমরা কি করি, π/180 দিয়ে গুণ করতে হয়। তো সেই জন্য এইটাকে আমাদের π/180 দিয়ে গুণ করতে হবে, π/180 দিয়ে গুণ করতে হবে। 0 0 কেটে গেল, 6 দুগুণে হচ্ছে 12 আর 3 দুগুণে হচ্ছে 6, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি 2π/3। ঠিক আছে, এইটার মানটা কত, বৃত্তীয় মান 2π/3। এরপর দেখো অপশানের দিকে তাকাও, কোনটা এখানে আছে। এখানে দেখতে পাচ্ছি বি অপশানটা ঠিক আছে। বি অপশানটা কি বলছে আমাদের, 2π/3 বলছে। তাহলে এখানে আরামসে লিখবে, এখানে কি বি অপশানটা 2π/3। এরপর আমরা আসবো 5 নম্বর অঙ্কতে। তোমরা এখানে দেখো স্ক্রিনে চলে এসছে প্রশ্নটা। প্রশ্নটা ভালো করে পড়ো যে কি দেওয়া আছে আর কি আমাকে বার করতে বলেছে। এই যে প্রশ্নটা আছে সেটা তোমাদের ফাঁসাবার জন্য কিন্তু এই প্রশ্নটা দিয়েছে। তোমরা এই প্রশ্নটা দেখে নিয়ে সাধারণত মনে করবে যে এখানে আমরা এর ব্যাসার্ধ বার করব, তারপর দিয়ে এর আয়তন বার করব, তারপর এর ভূমির ক্ষেত্রফলের সঙ্গে সমান করব, এরকম কিছু একটা আইডিয়া তোমাদের মনের মধ্যে হয়তো আসবে। কিন্তু এটা ফাঁসাবার জন্য টাইম নষ্ট করবে, সেদিকে যেও না তোমরা।
একটা শুধুমাত্র ভালো আইডিয়া বলছি, সেইটার দিকে তোমরা ধ্যান দাও। কি বলছে এখানে, আমাদের এখানে বলে দিয়েছে যে সমকোণী চৌপলাকৃতি ভিতরের বাক্সের আয়তন বলে দিয়েছে, মানে শুধুমাত্র আয়তন তুমি ভাবো, আর এখানে ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল মানে ক্ষেত্রফল ভাবো, আর এখানে উচ্চতা আমাকে বার করতে বলেছে। কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, আয়তন, সেটাকে আমি ভি ধরে নিচ্ছি সুবিধার জন্য। আর কি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, সেটাকে আমি এ ধরে নিচ্ছি। ঠিক আছে, এই দুটো তাহলে কি আমাদের দেওয়া আছে, এই দুটো আমাদের দেওয়া আছে। আমাকে উচ্চতা বার করতে বলেছে। কী বার করতে বলেছে, উচ্চতা, যেটাকে আমি এইচও বলতে পারি, উচ্চতা বার করতে বলেছে। তো একটা জিনিস তোমরা এখানে শিখে রাখো, যেটা আমরা আগে বলেছি, সেই ক্লাসটা তুমি হয়তো করোনি, কিন্তু এখানে দেখো একটা জিনিস, সিম্পল জিনিস দেখো, একটা যদি একটা কি হয়, লম্ববৃত্তাকার চং হয়, ঠিক আছে, তো যখন আমরা এর নিচের যে ক্ষেত্রফলটা বার করতাম, সেহেতু যেটা একটা এটা বৃত্তর মতো দেখতে আছে, ওই জন্য এর যে ক্ষেত্রফলটা সেটা কত, পাই আর স্কোয়ার লিখতাম, ঠিক আছে। কিন্তু এটারই যখন আমরা আয়তন বার করতাম, তখন কি করতাম, তখন আমরা এই যে ভূমির ক্ষেত্রফলটা আছে তার সঙ্গে আমরা উচ্চতা গুণ করে দিতাম। তো সেই সূত্রটা তখন আমাদের হয়ে যেত পাই আর স্কোয়ার এইচ হয়ে যেত। এরকম করে তো আমরা লিখি সিলিন্ডারের যে আয়তন, সেটা এরকম করে লিখি। তার মানে আমি একটা জিনিস এখান থেকে বুঝতে পারলাম, যে ক্ষেত্রফলের সঙ্গে যদি উচ্চতা গুণ করা হয়, কি বললাম, ক্ষেত্রফলের সঙ্গে যদি উচ্চতা গুণ করা হয় তাহলে আমরা আয়তন পেয়ে যাই। মানে ক্ষেত্রফল গুণিত উচ্চতা সমান কত হয়, আয়তন হয়। তো এখানে বাবু কি দেওয়া আছে, এখানে আয়তন ক্ষেত্রফল দেওয়া আছে। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে আয়তন আমার দেওয়া আছে 440। এদিকে কি দেওয়া আছে, আয়তনটা কার সঙ্গে সমান হবে, ক্ষেত্রফলের সঙ্গে। ক্ষেত্রফল কত দেওয়া আছে, 88। আর উচ্চতা যদি আমরা এখানে এইচটা মনে করে নিই, এটাকে এদিকে নিয়ে এনে ভাগ করে দিলেই তো আমাদের উচ্চতা পেয়ে যাব। তাহলে সেটাই আমরা এখানে করব, এটাকে এখানে হাঁটিয়ে এখানে ভাগ করে দেবো। তাহলে এখানে কত, 44 দুগুণে 88, আর 2 দুগুণে কত, 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে। তাহলে এইচ সমান এখানে কত চলে এলো, 5 চলে এলো। এখানে যে আইডিয়াটা বললাম সেটা কিন্তু ধ্যানে রাখবে, যে ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করলে আয়তন হয়ে যায়। এইচ বেরোলো 5, তাহলে কত আসছে এখানে, বি নাম্বার অপশানটা কত করবে, বি আরামসে লিখবে, দিয়ে এখানে 5 সেমি করে দেবে, সেমি। ঠিক আছে, এরপর আমরা আসছি 6 নাম্বার অঙ্কতে। 6 নাম্বারটা কি বলছে দেখো, পড়ে নিয়ে একবার। এটা তো পড়ে নিয়ে সহজে তোমাদের মনে হচ্ছে। কি করবে এখানে, কিন্তু এটা তোমাদের তাড়াতাড়ির মধ্যে করতে হবে, অত তো সময় নাই যে 1 নম্বরের জমি এত সব তামঝাম করবে। শুধু বুঝে রাখো, প্র্যাকটিস করবে, টেস্ট পেপার কী জন্য, প্র্যাকটিসের জন্য। তাহলে কী করবে, কী দেওয়া আছে, 6 6 7 x লিখে দিচ্ছি এখানে। কী দেওয়া আছে, 6 7 x 8, 6 7 x 8 y, আর এখানে 14, এইটা দেওয়া আছে। এদের যে গড় বলেছে, সেই গড়টাও আমাদের বলে দিয়েছে, গড়টাও কত বলে দিয়েছে, 9 বলে দিয়েছে। ঠিক আছে, এখন আমি কি করব, এই যে ইয়েগুলো আছে আমি নিজের থেকে এর গড় বার করবো, আর সেই গড়টা কী হবে, এই সঙ্গে সমান হয়ে যাবে। বুঝতে পারলে, তাহলে এখানে কি করব, প্রথমে x প্লাস ওয়াই করে নিচ্ছি, প্লাস এখানে যোগ করো 8, মানে 8 এখানে 14, মানে কত গেল 22, 22 আর 22 আর 17 হচ্ছে 22, 22 22 7 29, 29 আর 6 হচ্ছে 35। তাহলে 35 মনে হচ্ছে এটা হবে। এবার দেখো 6 আর 14 মানে হচ্ছে 20, 20 আর 8 আর 7 15, 20 আর 15 হচ্ছে 35, 35 হবে। 35 গড় বার করতে গেলে কী করতে হয়, যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হয়। 1 2 3 4 5 6টা, 6 দিয়ে ভাগ করতে হবে। এই ভাগটা কার সঙ্গে সমান হবে, এটা তো একটা গড় হয়ে গেল, এই গড়টা এইটা হচ্ছে কত, 9। এখন কি করব আমরা, এক্স প্লাস ওয়াই সমান 35, আর এখানে 6 আর 9 গুণ করলে 54 দিয়ে কী করবে, এখানে এক্স প্লাস ওয়াই 54 মাইনাস 35 হবে। তার মানে কী করতে পারি, এখানে আমরা 54 35, মানে এখানে 9 হচ্ছে, আর এখানে কত 2 1 হয়ে যাচ্ছে। তাহলে কত চলে এলো আমাদের, এই যে আমাদের এক্স প্লাস ওয়াই আছে, এটা সমান কত চলে এলো, 19 চলে এলো। এরপর দেখো যে কোন অপশানটা এখানে ঠিক হবে। দেখতে পাচ্ছি এখানে বি অপশানটা কিন্তু ঠিক হচ্ছে। তাহলে এখানে কি করবে, বি করবে, আর দিয়ে এখানে কি করবে, এক্স প্লাস ওয়াই সমান 19, এইভাবে করবে। এত সব যে তামঝাম করলাম সেটা তাড়াতাড়ির মধ্যে করবে। অনেক জিনিস হয়তো যে জিনিসটা দরকার নয় তাড়াতাড়ির মধ্যে হতো, সেই জিনিসটা আমি এখানে তোমাদের
দেখানোর জন্য এত কিন্তু দেরি হলো। বুঝতে পারলে? এরপর আমরা পরের প্রশ্নতে আসছি। পর 2 নম্বরের শূন্যস্থান পূরণের অঙ্কগুলো করব। কি বলেছে এখানে, যে 7x² মাইনাস 12x প্লাস 18 সমান 0 আছে। সমীকরণের বিজোড়দ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত বলেছে। তাহলে সমীকরণটা এখানে লিখি, 7x² মাইনাস 12x প্লাস 18 ইজিক্যাল টু 0, এইটা আছে। তো আমার কিসের অনুপাত বার করতে বলেছে? আমাকে আলফা প্লাস বিটা, মানে আলফা বিটা কি এখানে বীজোদ্বয়, মানে দুটা বীজ আলফা বিটা, এটার আর অনুপাত বার করেছে কার? আলফা আলফা বিটা, এইটা আমাকে বার করতে বলেছে। সেটা কত হবে আমাকে এখানে দেখো, আমরা জানি যে আলফা এবং বিটা আছে, তার মানটা কত হয়, মানে এক্সের সহগ হয়। তো এক্সের সহগ এখানে কি আছে, মাইনাস দিয়ে কিন্তু হয়। তাহলে মাইনাস, আর এখানে একটা মাইনাস আছে, তার মানে এখানে কত হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। এক্সের সহগ মানে এখানে কত আছে, 12 আছে, ঠিক আছে। আর নিচে কত হবে আমাদের, এ এর সহগ হবে, তার মানে এখানে কত, 7 হবে। এইটা হয়ে গেল অনুপাত। অনুপাত কি দেওয়া আছে আমাদের, আলফা বিটা, আলফা ইন্টু বিটা কি হয়, সি হয়। আর এখানে এক্সেস করে হয়, মানে এখানে এ হয়, এইটা হয়, ঠিক আছে। তো এই অনুপাতটাকে আমরা এরকম আছে, তো এটাকে আলফা প্লাস বিটা আর নিচে আলফা ইন্টু বিটা এরকম করে করতে পারি। অনুপাতকে ভাগ আকারে লিখতে পারি। তাহলে এটা হয়ে গেল কত, 12 আর 7, এখানে কত 18 আর 7, সাথে সাথে গেল এখানে 12 আর এখানে 18, তার এখানে কত 6 2 12 আর 3 চোখ 18, মানে কত চলে গেল 2:3। তাহলে এখানে কত করে দেবে, শূন্যস্থান পূরণের জায়গাতে করে দেবে যে অনুপাত 2:3 করে দেবে, বাস। এটা তোমাদের দেখানোর জন্য, তোমরা জেনে গেছো যে এই দুটোর অনুপাত বার করব। সবটাতে আমাদের কি আছে, প্রথমে আছে আমাদের এক্সের সহগ বাই x² সহগ, আর সি এর সহগ বাই x² সহগ। দুটোতে x² আছে, তোমরা এটা নাও লিখতে পারতে, এটা নাও লিখতে পারতে, শুধুমাত্র 12 আর 18 অনুপাত বার করলে কিন্তু হয়ে যেত। যারা প্র্যাকটিস করবে তারা কিন্তু এইভাবেই করবে, তোমাদের দেখানোর জন্য এইভাবে এখানে করতে হলো। এবার 2 নম্বর যে শূন্যস্থানের আছে সেইটা দেখো এখানে কি বলেছে। 2 নম্বরে বলছে যে সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি কি বৃদ্ধি হয়। সময়ের সঙ্গে নির্দিষ্ট হারে বৃদ্ধি হবে, মানে যেটা বৃদ্ধিটা হবে সেটা কিন্তু সমান সমানভাবে হবে। সেটা কি বলি আমরা, সমাহার বৃদ্ধি বলি। এটা তো খুবই সহজ আছে, সেটা কি বলি, মনে রাখবে, সমাহার বৃদ্ধি বলি। 2 নম্বরটা হলো, তাহলে এখানে কি হয়ে যাবে, সমাহার বৃদ্ধি, সমাহার বা সমাহার যাই বলো, সমাহার বৃদ্ধি। 3 নম্বরে কি বলছে, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে স্পর্শ করে। তো এইসবের ক্ষেত্রে কি হয়, আঁকতে হবে ছবি, তাহলে কিন্তু বোঝা যায়। দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে। দুটি বৃত্ত আছে, তাহলে একটা বৃত্ত এইটা বহিঃস্পর্শ মানে কি, তার মধ্যে ছুঁয়ে ছুঁয়ে থাকবে এরকম করে, এটা হচ্ছে বহিঃস্পর্শ। এটা কেন্দ্র এখানে, এটা কেন্দ্র এখানে, বহিঃস্পর্শ করে। এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শ। একটা বিন্দু মনে করছি এ, এখানে অঙ্কিত সাধারণ স্পর্শক, মানে একটা স্পর্শক যেটা এই বৃত্তটাকে ছুঁয়ে যাবে, এই বৃত্তটাকে ছুঁয়ে যাবে, সেটা হচ্ছে সাধারণ স্পর্শক। তো যেটা স্পর্শকটা হলো কি হবে, সরল হবে না তির্যক হবে। সরল বলতে এরকম সোজা সোজা হবে, তির্যক বলতে এরকম টেড়া হবে, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যদি এই দুটোকে ছুঁতে হয়, তাহলে এখানে সোজা যদি হয় তাহলে এই দুটোকে ছুঁয়ে নিয়ে বের হবে, তার মানে কি হবে, সরল হবে। তার মানে এখানে কি হবে, কোনটা হবে, সরল সাধারণ স্পর্শক, কি হবে, সরল হবে। শূন্যস্থানের জায়গাতে কি হবে, সরল হবে, সরল হবে, ঠিক আছে। এরপর 4 নম্বরে কি আসছে, যে এ এবং বি সমপূরক হলে সাইন এ সমান কি হতে পারে। তাহলে সমপূরক কোনটা, সমপূরক বলছে, আর এখানে পরস্পর পূরক বলছে, একটু পড়তে ভুল হয়ে গেল। কি বলছে, এ এবং বি পরস্পর পূরক কোণ হলে। ভালো করে পড়বে পরীক্ষাতে, প্রশ্নটা কি বলেছে, আমার মতো তোমাদেরও কিন্তু ভুল হতে পারে। পরস্পর পূরক, তাহলে পূরক কখন বলি আমরা, যখন দুটার মান 90 ডিগ্রি হয় যোগ করলে, তখন সেটাকে আমরা পরস্পরের পূরক বলি।
মানে এটাকে বি এর পূরক বলি, আবার বিটাকে এর পূরক বলি, এরকম করে বলি আমরা। তো এখানে আমাদের সাইন এর মান দেওয়া আছে, সাইনের মান দেওয়া আছে। তো এটাকে আমি এমন করে লিখতে পারি যে কস 90 মাইনাস এ করে লিখতে পারি, বা এইটাকে আমি সাইন বি বলতে পারি, সাইন বি। মানে পূরক হলে এই দুটোই হবে, তুমি যে কোনো একটা এখানে লিখে দেবে, ঠিক আছে? যে কোনো একটা লিখলে তোমাদের নম্বর হবে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি এইটা কত, বা ওইটাও লিখতে পারো সাইন বি হবে, সাইন বি হবে। হয়ে গেল। এরপর আসছি আমরা 5 নম্বরে। একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন দেওয়া আছে আর বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য এককটা আমাদের কত সেইটা বলতে বলছে। কোনটা কোনটা সমান বলেছে? চোঙের বলেছে, লম্ববৃত্তাকার চোঙের বলেছে, আয়তনটা আর বক্রতলের ক্ষেত্রফলটা। তাহলে আয়তন আমরা এখানে দেখো ব্যাসার্ধ দরকার হয়, এখানে উচ্চতা দরকার হয়, ঠিক আছে? তাহলে যেটা আয়তন হয়, আয়তন সমান কি হবে? ক্ষেত্রফল হবে। মানে যা আয়তনের যেটা মান হবে সেটা ক্ষেত্রফলেরই মান হবে, সেইটা আমাকে বলে দিয়েছে এখানে। তাহলে আয়তন বার করে এখানে কত হয়? পাই আর স্কোয়ার এইচ হয়, আর ক্ষেত্রফল কত হয়? 2 পাই আর এইচ হয়। এখান থেকে এইচ গেল, এখানে এইচ গেল, পাই গেল, পাইও গেল, একটা আর কেটে নিয়ে এখানে একটা আর বেঁচে থাকবে। তার মানে এখানে আর সমান কত হবে? 2 হবে। তাহলে আরটা কি হলো? এখানে ব্যাসার্ধ হলো। কিন্তু এখানে আমাকে কি বলেছে? চংটার, লম্ববৃত্তাকার চংটার বেসের দৈর্ঘ্য বার করতে বলেছে। বেস কত হয়? বেস সমান 2r হয়। তাহলে এখানে কত হবে? এটা 2 দুগুণে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। তাহলে এখানে শূন্যস্থানে কি হবে? এখানে দৈর্ঘ্য 4 একক। কত হবে? শূন্যস্থানে 4 একক হবে, ঠিক আছে? এরপর আসছি আমরা 6 নম্বরে। একটা আমাদের কি দেওয়া আছে যে তথ্যটির মধ্যমা আমাকে বার করতে বলেছে। এখানে 5টা সংখ্যা 1 2 3 4 5 করে দেওয়া আছে। মধ্যমা আরামসে বুঝতে পেরে যাই, মাঝে যে সংখ্যাটা থাকে সেইটাই হচ্ছে কি? মধ্যমা হচ্ছে। তাহলে এখানে কত হবে? 3 হবে। কত হবে? 3টা হচ্ছে এখানে মধ্যমা। এরপরে দেখো 3 নম্বরে সত্য মিথ্যা আমাদের বলতে হবে। তো এখানে কি বলছে? 1 নম্বরটা দেখো, অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার হয় 3 জন। কমপক্ষে বলছে, বেশি তো আমি অনেকজন নিতে পারি, কিন্তু কমপক্ষে কতজন দরকার হয়? অংশীদার কখন হয়? অংশীদার কখন হয়? যখন একের বেশি লোক চলে আসে, একের বেশি যখন ব্যক্তি চলে আসে, তখন সেখানে অংশীদারির ভাগ হয়, ঠিক আছে? যদি একাই একজন মালিক থাকে তাহলে সেখানে কি অংশীদার কেউ না, সেখানে পার্টনারশিপ নেই। তাহলে যখন কী হবে? কমপক্ষে 2 জনের দরকার হবে। তো এখানে কি দেওয়া আছে? 3 জন। তাহলে এটা কি হবে? মিথ্যা হবে। কমপক্ষে 3 জন দরকার হয় না, এটা কি হবে? মিথ্যা হবে, মিথ্যা হয়ে গেল। 2 নম্বর কি বলছে? ধ্রুবক কিছু দেওয়া আছে, ভেদ কিছু দেওয়া আছে আমাদের, 1 2 3টা ভেদ দেওয়া আছে, এবং ভেদ 3টি ধ্রুবকের সমষ্টি আমাকে বার করতে বলেছে। এখানে কিন্তু একটা দারুণ জিনিস আছে, ভালো করে শোনো। যখন কোনো ভেদ এরকম দেওয়া থাকবে, ভেদের তো অঙ্ক থাকবেই, যখন তোমাদের সমষ্টি বার করতে বলবে তখন হয়তো উত্তরটা বেশিরভাগ ক্ষেত্রে 0 আসতে পারে। যখন আমাদের ভেদ ধ্রুবকের গুণফল বার করতে বলবে তখন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এর কি যেতে 1 আসতে পারে, 1, ঠিক আছে? তাহলে এটা কিন্তু মনে রাখবে। এখানে যেটা আছে সেটা কিন্তু আশা করি এখানে সমষ্টিটা 0 আসা দরকার। এখানে কি বলে দিয়েছে? y মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড, এখানে ভেরিয়েশন দিয়ে আছে 1/x, এখানে কি দেওয়া আছে? জেড মাইনাস এক্স, ভেরিয়েশন দেওয়া আছে 1/y, এখানে কি দেওয়া আছে? এক্স মাইনাস ওয়াই, ভেরিয়েশন কি দেওয়া আছে? 1/z দেওয়া আছে। তো ভেদ ধ্রুবক বার করতে বলেছে, ভেদটা ধ্রুবকটা বার করা হবে। কি বলছে এখানে? y মাইনাস জেড সমান কে 1/x আসবে। তার মানে এই এক্সটা কিন্তু এদিকে গুণ হয়ে যাবে। তার মানে এখানে একটা যদি আমি বার করে দেখি, এখানে এইটাকে শুধুমাত্র বার করে দেখি, তাহলে কে সমান দেখতে পাচ্ছি আমি কি চলে আসবে? এটা গুণ হয়ে যাবে, মানে এক্স ওয়াই আর এখানে মাইনাস জেড এক্স, এরকম করে কিন্তু গুণ হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল আমাদের কে ওয়ানের মান। এরকম করে বাকিগুলো আমাদের চলে আসবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি, যেহেতু আমাকে ধ্রুবকগুলোর সমষ্টি কত হবে সেইটা আমাকে সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। তাহলে এখানে এটা হয়ে গেল। তাহলে প্রথমটা কি চলে আসছে আমাদের? এক্স ওয়াই মাইনাস জেড এক্স,
মানে এইটা যেটা আছে এদিকে গুণ হয়ে যাচ্ছিল আমাদের, তাহলে সেরকমভাবে কী হবে, এখানে প্লাস হবে, এটা এখানে গুণ হয়ে যাবে, কত হবে ওয়াই জেড হয়ে যাবে ওয়াই জেড, আর এখানে কত হয়ে যাবে এক্স হয়ে যাবে মাইনাস এক্স ওয়াই, প্লাস কি চলে আসবে এখানে এক্স জেড বা জেড এক্স হয়ে যাবে, জেড এক্স হয়ে যাবে, আর এখানে মাইনাস ওয়াই জেড হয়ে যাবে, তাহলে মাইনাস ওয়াই জেড হয়ে যাবে। তাহলে দেখো এখানে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, তাহলে কি চলে এলো শূন্য চলে এলো। আগে বললাম যে এখানে সমষ্টি ধ্রুবকের যখন সমষ্টি বার করতে বলে শূন্য আসে, আর যখন আমাদের বার করতে বলে তখন সেটা কি আসে এক চলে আসে যখন গুণফল বলে, তাহলে এখানে কি হবে এটা সত্য হয়ে যাবে। ঠিক আছে, 3 নম্বরে কি বলছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর পূরক, এইটা আমাকে বলতে বলছে। তাহলে একটা কি আছে বৃত্তস্থ চতুর্ভুজ আছে, এরকম করে চতুর্ভুজ আছে। তো একটা জিনিস জানো কি, যে এই যে আছে এইগুলোকে বিপরীত কোণ বলে, এইটাকে এটার বিপরীত, এইটাকে এইটার বিপরীত, এইটাকে এটার বিপরীত বলে, এইটা এর বিপরীত। তো বিপরীত কোণগুলো পরস্পর কি হয় সমপূরক হয়। এখানে মনে রাখবে সমপূরক মানে দুটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর পূরক মানে দুটা কোণের সমষ্টি 90 ডিগ্রি। যখন আমরা পূরক বার করি তখন কত হয়, দুটো কোণ 90 ডিগ্রি হতে হয়। এটা কত কোন ক্ষেত্রে পূরকের ক্ষেত্রে, পয়দৈর্ঘ্য র ক পূরকের ক্ষেত্রে। যখন আমাদের এই দুটো কোণের মান যখন আমাদের 180 ডিগ্রি হয় তখন সেক্ষেত্রে কি হয় সমপূরক হয়। তো এটা মনে রাখবে। তো এখানে কি বলেছে বিপরীত কোণগুলো পরস্পর পূরক, এটা কি হবে আমাদের মিথ্যা হয়ে যাবে, কি হবে মিথ্যা হয়ে যাবে, এটা কি হলো মিথ্যা হয়ে গেল আমাদের, মিথ্যা হয়ে গেল। তারপরে কি আসছে আমাদের 4 নম্বরে আছে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু সাইন 2 থিটা হলে থিটা এর মান 30 ডিগ্রি, মানে থিটার মান আমাকে অলরেডি বলে দিয়েছে যে থিটা এর মান 30 ডিগ্রি, তাহলে 2 থিটা কি সূক্ষ্মকোণ হবে। সূক্ষ্মকোণ আমরা জানি যে 90 ডিগ্রি থেকে কী হবে আমাদের 90 ডিগ্রি থেকে ছোট হবে, ঠিক আছে, আর 0 থেকে বড় হবে। তাহলে এইটা হয়ে গেল কি আমাদের সূক্ষ্মকোণ হয়ে গেল। তাহলে আমাকে এখানে কী বার করতে বলেছে 2 থিটা বার করতে বলেছে। থিটা আমাদের কত বলে দিয়েছে, থিটা আমাদের 30 ডিগ্রি বলেছে। তাহলে 2 থিটা কত হচ্ছে 30 দুগুণে 60 হয়ে যাচ্ছে। তাহলে 60টা কি 90 আর 0-র মধ্যেই আছে, তাহলে এটা কী হয়ে গেল সূক্ষ্মকোণ হয়ে গেল। তাহলে এই যে যেটা আছে সেটা আমাদের কি হয়ে যাবে সূক্ষ্ম হয়ে যাবে, কি হবে সূক্ষ্মকোণ, মানে এটা সত্য হয়ে যাবে, সত্য হয়ে যাবে। ঠিক আছে, এরপর হয়ে গেল কত নম্বর 5 নম্বর। 5 নম্বরে বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক আর উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন কি একই থাকবে। একই তো থাকবে না, আরামসে পড়ে নিয়ে বোঝা যাচ্ছে। যখন কি বলেছে যে উচ্চতা যখন আমাদের কি হয় এত হয় পাই, আর কি বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ, উচ্চতা দ্বিগুণ এবং উচ্চতা 2h। অর্ধেক হচ্ছে কত ব্যাসার্ধ হচ্ছে অর্ধেক আর উচ্চতা কত হচ্ছে উচ্চতা দ্বিগুণ। যদি এরকম কন্ডিশন হয় তাহলে কি বলছে কি একই থাকবে। আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়, কিন্তু যখন এগুলোকে চেঞ্জ হয়ে যাবে, এটাকে ধরেন অর্ধেক করে দিচ্ছি, ডবল করে দিচ্ছি, তাহলে কি আয়তনটা আমাদের কি একই থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। ওই জন্য এটা কি হবে আমাদের একই হবে না, এটা মিথ্যা হয়ে যাবে। কত হবে কি হবে মিথ্যা হয়ে যাবে, এটা মিথ্যা হয়ে যাবে। এরপরে দেখো এখানে লাস্টটা কি বলছে, লাস্টের যে 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের সংখ্যাগুরু মান 10, এইটা আমাকে বলেছে। তাহলে সংখ্যাগুরু মান আর গড় অনেক সময় বার করতে বলে, এই দুটো কোশ্চেনের মধ্যে কিন্তু কনফিউজ হয় না। এখানে মনে রাখবে সংখ্যাগুরু মান মনে হচ্ছে যেটা বেশিবার থাকবে, যেটা বেশিবার রিপিট থাকবে, যেটা বেশিবার থাকবে সেটা হচ্ছে সংখ্যাগুরু মান। তাহলে সংখ্যাগুরু মান এখানে দেখতে পাচ্ছি কত কোনটা, এখানে 9, 9, 9, 9টাই কিন্তু 3বার আছে। তাহলে সুতরাং এখানে কি হবে এর সংখ্যাগুরু মান কত হবে 9 হবে, কিন্তু এখানে বলে দিয়েছে 10, ওই জন্য এটা কি হবে মিথ্যা হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে গেল আমাদের মিথ্যা হয়ে গেল। আশা করছি তোমরা এই যে পুরো ক্লাসটা আছো বুঝতে পেরেছো। যদি কোথাও কোনোখানে কনফিউশন থাকে, বুঝতে অসুবিধা হয়, কমেন্ট সেকশানে একবার অবশ্যই জানাবে। ধন্যবাদ।